তোর কি লজ্জা শরম নেই? এভাবে আমার হাতে মার খাচ্ছিস, তবুও কিছু বলছিস না? তুই কি সত্যি পুরুষ মানুষ? কুষাণ বলল, তোমার যত খুশি আমাকে আঘাত করো, যা মন চাই বলো, আজ আমি কিচ্ছু বলবো না। আমাদের জীবন কথা। তোরা হঠাৎ বিছানা থেকে নেমে এসে কুষাণের শার্টের কলার ধরে বলল, কি বললি? আরেকবার বল। কুষাণ বলল, কই কি বললাম? আমি তো শুধু সেই প্রথম দিনের কথা মনে করছিলাম, যেদিন তুমি আমার সাথে দেখা করতে এলে কি সুন্দর সেজে এসেছিলে। এখনো সেই নিষ্পাপ চেহারাটা চোখের সামনে ভাসে। কি মায়াবী কণ্ঠ! তোমার মনে আছে সেদিন তুমি আমাকে ভাইয়া বলে ডেকেছিলে? চামেলি বেগম বললেন, আচ্ছা বাবা। এই বলে চামেলি চলে যেতে ধরলে তোরা বলল, আম্মু আমিও যাব তোমার সাথে, আমি এই ছেলেটাকে মোটেও সহ্য করতে পারছি না। কুষাণ তখন চামেলি বেগমের সামনেই তোরার হাত ধরে বলল, বিয়ে যখন করেছো তখন সহ্য করতেই হবে, আমার থেকে পালানোর আর কোনো উপায় নেই। তোরা হাত ঝাটকা দিয়ে বলল, কুষাণ ভালো চাইলে চলে যাও আমার সামনে থেকে, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। কুষাণ বলল, বলতেই হবে। এই বলে দুইজন আবার ঝগড়া শুরু করলো। চামেলি বেগম মেয়ে আর জামাইয়ের এমন ঝগড়া দেখে ঘর থেকে বের হয়ে গেলেন। কুষাণ সাথে সাথে ঘরের দরজা লাগিয়ে দিল। তোরা বলল, কুষাণ দরজা খুলো বলছি, সবার সামনে এটা কি ধরনের অভদ্রতা? এমন ভাব দেখাচ্ছ যেন তুমি পারফেক্ট স্বামী। কুষাণ বলল, তোমার জন্য আমিই তো পারফেক্ট। তোরা এই যে আমাকে এত মারো, অন্য কোনো ছেলে হলে পারতে, উল্টো তোমাকেই মারতে মারতে অজ্ঞান করে ফেলতো। এই যে বকাবকি করো, অন্য ছেলে হলে নির্ঘাত তোমাকে জ্যান্ত পুঁতে ফেলতো। এই আমি দেখি কিছু বলি না। তোরা বলল, আমার একটা ভদ্র ছেলে লাগবে না, যে অন্যায়ের প্রতিবাদ না করে চুপচাপ বসে থাকে, সেরকম ছেলে আমি চাই না। কুষাণ বলল, ওকে, আজ থেকে প্রতিবাদ করব। এবার তুমি তোমার মাথাটা একটু শান্ত করো, তারপর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। কিছুই শুনতে চাই না আমি, আর কিছু বুঝতেও চাই না। যা বোঝার সব বুঝে ফেলেছি, আর যা করার এখন সেই সিদ্ধান্তও নিয়ে ফেলেছি। কুষাণ বলল, ঠিক আছে, তোমার যা মন চাই করো, এখন ঝটপট রেডি হয়ে নাও, দেখি আমি তোমাকে নিতে এসেছি। মানে কি কুষাণ, আমি কি যাওয়ার জন্য এসেছি নাকি? এত কিছুর পরও কি করে ভাবলে আমি ওই বাড়িতে যাব? আবার আমি যাব না ওই বাড়িতে। শুধু আমি না, আমার আব্বু আম্মু আর পাঠাবে না। আমি সবাইকে সবকিছু বলেছি। কুষাণ বলল, আমি জানি তুমি এখনো আব্বু আম্মুকে কিছু জানাওনি, আশা করি কিছু জানাবেও না। ওসব কথা শুনলে ওনারা খুব কষ্ট পাবেন, তাই ওনাদের না জানানোই ভালো। আম্মু আর আব্বুরা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, কিন্তু আমি কি কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করেছি? তাহলে ওদের করার রাগ আমার উপর ঝাড়ছো কেন? তোরা বলল, আমার আম্মু আর আপুরা আমাকে অপমান করবে আর আমি বসে শুনবো? যে বাড়িতে আমার কোনো দাম নেই, যে বাড়িতে আমি স্বাধীনভাবে চলতে পারবো না, সে বাড়িতে যাব না আমি। কুষাণ তোরার দুই হাতে নিজের হাত রেখে বলল, এখন থেকে তোমার যেভাবে মন চায় তুমি সেভাবেই চলবে, চলো আমার সাথে। এরপর থেকে কেউ কিছু বললে আমি প্রতিবাদ করব, এই যে কথা দিলাম। তোরা কুষাণকে ধাক্কা দিয়ে বলল, লাগবে না প্রতিবাদ করা, আমি বলেছি যাব না তো যাব না। আমার তোমার মতো হাদারাম স্বামী চাই না, আর তোমাদের মতো আজগুবি ফ্যামিলিও চাই না। হঠাৎ হেনা বেগম তোরা তোরা বলে ডাকতে লাগলেন। বললেন, কিরে তোদের কি কথা বলা শেষ হয়নি? একটু বাইরে আয় দেখি। কুষাণ দাদির ডাক শুনে নিজেই দরজা খুলে দিল। হেনা বেগম রুমে ঢুকে তোরাকে বললেন, ঘরের দরজা লাগিয়ে স্বামীর সাথে গল্প করলেই কি স্বামীর পেট ভরবে, না তাকে কিছু খেতে দিতে হবে? চল কুষাণ, আর তোরাও আয়। এই বলে দাদি দুইজনের হাত ধরে বাইরে নিয়ে গেলেন। চামেলি বেগম জামাই আসার কথা শুনে আগেই সব রান্না করে রেখেছেন। কুষাণ এত আয়োজন দেখে বলল, আম্মু কতদিন ধরে এসব রান্না করেছো? চামেলি বেগম হাসতে হাসতে বললেন, ধুর বোকা ছেলে, কতদিন ধরে রাঁধতে যাব কেন? তুমি যখন ফোন করে বললে আসছো, তখন থেকেই রান্না শুরু করেছি। এত খাবার আমি কত বছরে শেষ করব? চামেলি বেগম হাসতে হাসতে বললেন, বসো তাড়াতাড়ি, খেয়ে নাও, তোমার যতক্ষণ মন চায় ততক্ষণই খাবে। কুষাণ বলল, আব্বু কোথায়? আব্বুকে ডাকো। চামেলি বেগম বললেন, তোমার শ্বশুর একটু বাজারে গেছে বাবা, তুমি খেয়ে নাও। তোরা মুখ গোমরা করে আছে, সে কাউকেই তার কষ্ট বোঝাতে পারছে না। কুষাণ তার পরিবারের সাথে এমন ভাবে আচরণ করছে, মনে হচ্ছে কিছুই হয়নি, সে যেন স্বামীর সংসারে বেশ সুখী আছে। তোরাকে চুপচাপ দেখে কুষাণ তার মুখে খাবার তুলে দিয়ে বলল, খেয়ে নাও। ওভাবে তাকিয়ে কি দেখছো? আম্মু কি শুধু আমার জন্য রান্না করেছে? তোমার জন্যও তো করেছে। কুষাণ তোরার এমন কাণ্ড দেখে চোখ বড় বড় করে তাকালো। কুষাণ তার মা আর দাদির সামনে এসব করছে। অন্যদিকে চামেলি বেগম লজ্জায় মুখ ফিরিয়ে বললেন,
আম্মা, আপনি একটু কুষাণ বাবাকে খাবার বেড়ে দিন, আমার একটু কাজ আছে। এই বলে চামেলি চলে গেলেন। হেনা বললেন, আমাকেও থাকতে হবে না, ওরা দুইজন একাই নিতে পারবে। এই বলে হেনা বেগমও চলে গেলেন। সবাই চলে যাওয়ার পর তোরা বলল, আমার বাড়িতে এসে কি বইয়ের দরদ উতলে পড়েছে? আম্মু আর দাদির সামনে খাবার তুলে দিলে কেন মুখে? কুষাণ বলল, সবাইকে তো বোঝাতে হবে না জামাই তাদের মেয়েকে কত ভালোবাসে। তোরা কুষাণের মুখে ভালোবাসার কথা শুনে উঠে দাঁড়ালো। কুষাণ বলল, দাঁড়ালে কেন? কিছুই তো খেলে না। তোরা বলল, সবাইকে তো দেখালেই কত ভালোবাসো আমায়, আর কি জন্য থাকতে হবে এখন? কুষাণ নিজেও দাঁড়ালো, বলল, তোরা, আমি তোমাকে লোক দেখানো ভালোবাসি না, আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি। প্লিজ রাগ করে থেকো না, আর তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমার সাথে চলো। তোরা কুষাণের কথা না শুনে আবার তার রুমে চলে গেল। এদিকে চামেলি বেগম কামিনীকে কল করলেন। চামেলি চাইছিলেন তোরা আর কুষাণ কিছুদিন এখানেই থাকুক, পরে কুষাণের পরিবারের লোকজন যেন সময় সুযোগ বুঝে এদের দুজনকে এসে নিয়ে যায়, সেজন্য দাওয়াত দেওয়ার জন্য কল করলেন চামেলি। কিন্তু চামেলি তো জানেন না কুষাণ কাউকে না বলেই শ্বশুর বাড়ি এসেছে। চামেলি অনেকবার কল দিলেন কামিনীকে, কিন্তু কামিনী রিসিভ করলেন না। চামেলি এবার জারিফ চৌধুরীকে কল করলেন। জারিফ চৌধুরী কল রিসিভ করতেই চামেলি বললেন, আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছেন? জারিফ চৌধুরী হেসে উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম বিআইন, জি ভালো আছি। চামেলি বললেন, কুষাণ আর তোরা যখন এসেছেই তাহলে কিছুদিন এখানেই থাকুক। জারিফ চৌধুরী অবাক হয়ে বললেন, কুষাণ আপনাদের বাড়ি গিয়েছে? হ্যাঁ, কেন আপনাদের বলে আসেনি কুষাণ? হ্যাঁ হ্যাঁ বলেছে, ও আমাকে না বলে কোথাও যায় না। চামেলি বললেন, বেআইন কই বিআই সাহেব, একটু দিন না ফোনটা। জারিফ চৌধুরী বললেন, যা বলার আমাকেই বলুন বিআইন, ও একটু ব্যস্ত আছে। চামেলি বললেন, 2-3 দিন পরে বেআইনকে সাথে করে তোরাকে নিয়ে যাবেন, অগ্রিম দাওয়াত দিলাম। জারিফ চৌধুরী বললেন, আমরা একটু ব্যস্ত আছি বিআইন, কুষাণ একাই নিয়ে আসতে পারবে। সেটা হয় নাকি বেআই, আপনাদের বাড়ি থেকে কাউকে আসতে হবে। আচ্ছা দেখছি। চামেলি বললেন, ইরা মিরা লিরা মারা কুই, ওদেরকে না হয় আসতে বলুন, বা শাহিন মাহিন তুহিন বাবারা এলেও হবে। হঠাৎ কামিনী রুমে ঢুকলেন। জারিফ চৌধুরীকে কথা বলতে দেখে বললেন, এভাবে ফিসফিস করে কার সাথে কথা বলছো? জারিফ চৌধুরী কল কেটে দিয়ে বললেন, কই কার সাথে কথা বলছি? কামিনী বললেন, ফোনটা একটু দাও তো। জারিফ চৌধুরী বললেন, তুমি এই বয়সেও আমাকে সন্দেহ করছো? এখন কি আমার প্রেম করার বয়স আছে? কামিনী বললেন, দিন দুপুরে কি ভুলভাল বকছো? আজ কিছু হয়েছে তো? তাহলে ফোন চাচ্ছ কেন? জারিফ চৌধুরী হাত থেকে ফোন নিয়ে বললেন, আমার ফোনে টাকা নেই তো, কি দিয়ে কথা বলবে? কামিনী বললেন, জারিফ, ব্যাপার কি জারিফ, তোমাকে আজ কেন জানি অন্যরকম লাগছে, হয়েছেটা কি? আজ বেশ উচ্চস্বরে কথা বলছো আমার সাথে, আর বারবার ফোন কেড়ে নিচ্ছ। জারিফ চৌধুরী বললেন, তা কি সারা জীবন শুধু নিচু গলাতেই কথা বলবো? আমাকে তো স্বামী হিসেবে একটু মূল্যায়ন করো না, তাই আজ তোমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে আমার সাহস দেখালাম। এই বলে জারিফ চৌধুরী রুম থেকে বেরিয়ে গেলেন। কামিনী কিছুই বুঝতে পারলেন না আজ হঠাৎ জারিফের কি হলো। তোরা কি কাঁদতে দেখে মিসেস চামেলি বেগম আর গোলাপ সাহেব বারবার জিজ্ঞেস করতে লাগলেন, মা কি হয়েছে তোর, এভাবে কাঁদছিস কেন? কিন্তু তোরা কিছুই বলতে পারলো না, সে শুধু অনবরত কেঁদেই চলল। তোরা মনে মনে ভাবলো, আর বলেই বা কি হবে, তার যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে, সব তার নিজের ভুলে হয়েছে। সে যদি সেদিন জিদ করে কুষাণকে বিয়ে না করত তাহলে হয়তো ভালো থাকতো। এমন মেরুদণ্ডহীন কুপুরুষ ছেলের সাথে থাকতে এখন তার দম বন্ধ হয়ে আসছে। তোরা এখনো বিশ্বাস করতে পারছে না এই ছেলের সাথে সে এতদিন প্রেম করেছে, যাকে সে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল, সেই প্রেমিক তার স্বামী হয়েও আর স্বামী হয়ে উঠল না। যে অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, ন্যাড়ে কুকুরের মতো মা আর বোনের পেছনে ঘুরে বেড়ায়, তারা যা করতে বলে সেটাই শুধু করে। যার নিজের কোনো কথা বলার ক্ষমতা নেই, তাকে দেখার বিন্দু মাত্র ইচ্ছা করছে না তোরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল, সে আর কুষাণের বাড়িতে যাবে না, সে কুষাণকে সত্যি সত্যি ডিভোর্স দেবে। হঠাৎ স্বর্ণা হাঁপাতে হাঁপাতে তোরার রুমে এসে বলল, তোরাপু কুষাণ তুলা ভাইকে আসতে দেখলাম। চামেলি বেগম আর গোলাপ সাহেব জামাই আসার কথা শুনে খুশি হলেও তোরার শরীরের রক্ত যেন
টকবক করে ফুটতে লাগলো। তারা রুম থেকে বের হয়ে গেলেন। বাইরে গিয়ে দেখেন কুষাণ এখনো আসেনি। তবে তারা একজন ভ্যানওয়ালাকে দেখতে পেলেন। ভ্যানে ছিল হরেক রকমের ফলমূল আর মিষ্টান্ন। কুষাণ বিয়ের পর আজ প্রথমবার শ্বশুর বাড়ি এসেছে। সে ব্যাগ ভর্তি ফলমূল আর মিষ্টি কিনে সব বহন করতে কষ্ট হচ্ছিল বলে ভ্যানে ভরে আগেই পাঠিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর কুষাণও এলো। কুষাণ চামেলি বেগম আর গোলাপ সাহেবকে দেখেই পা ধরে সালাম করলো। গোলাপ সাহেব কুষাণকে বুকে টেনে নিয়ে বললেন, বাবা কি করছো? এভাবে পায়ে সালাম করতে নেই। তুমি আমার একমাত্র জামাই, তোমার স্থান সব সময় আমার বুকে। এদিকে চামেলি বেগম জামাইকে দেখে তার জন্য খাবার তৈরি করতে গেলেন। একমাত্র জামাই তাদের, তোরার কোনো ভাই বোন নেই, তাই কুষাণকেই এখন ছেলে ভাবে। কুষাণ আসার কথা শুনে হেনা বেগমও এগিয়ে এলেন। কুষাণ তোরার দাদিকেও সালাম করলো। হেনা বেগম বললেন, লাগবে না সালাম করা, যা ঘরে গিয়ে বস, তোরা ওর রুমেই আছে। আর হ্যাঁ, কোনো দিনও আর ওকে এভাবে একা পাঠাবি না। নতুন বিয়ে তোদের, এখন থেকে দুইজনকে একসাথেই আসতে হবে। কুষাণ দাদির কথা শুনে মাথা নেড়ে সম্মতি দিল। সবাই এর এমন ব্যবহার দেখে কুষাণ মনে মনে ভাবলো, তোরার পরিবারের লোকজন তাকে কত ভালোবাসে, অথচ তার পরিবারের লোকজন তোরাকে সহ্যই করতে পারে না, কত ভাবে অপমান করে। আর সেও অপদার্থের মতো চুপচাপ শুধু দেখে যায়। মা আর বোনদের মুখে মুখে উচিত জবাব কেন দিতে পারে না? কুষাণ এবার সোজা তোরার রুমে গেল। সে জানে তোরা তাকে দেখলেই ডাইরেক্ট অ্যাকশন শুরু করবে, তাই রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিল। তোরা কুষাণকে দেখেই বিছানা থেকে লাফ দিয়ে নেমে এলো আর কুষাণকে ইচ্ছে মতো মারতে লাগলো। কুষাণ কোনো প্রতিবাদ করলো না, এমনকি তোরাকে থামানোরও চেষ্টা করলো না। সে জানে তোরা মারতে মারতে ক্লান্ত হয়ে থেমে যাবে। তোরা কুষাণকে চুপচাপ থাকতে দেখে বলল, তোর কি লজ্জা শরম নেই? এভাবে আমার হাতে মার খাচ্ছিস, তবুও কিছু বলছিস না? তুই কি সত্যি পুরুষ মানুষ? কুষাণ বলল, তোমার যত খুশি আমাকে আঘাত করো, যা মন চাই বলো, আজ আমি কিচ্ছু বলবো না, কারণ এরপর থেকে তুমি অন্য কুষাণকে দেখতে পাবে। তোরা হেসে বলল, বিড়াল সবসময় ম্যাও ম্যাও করেই ডাকে, বিড়াল কি আর বাঘের গর্জন করতে পারবে? সেটা সময় হলেই দেখতে পারবে। তোরা বলল, আজে বাজে না বকে আগে বল, কেন এখানে এসেছিস? আমার বাড়িতে তোকে কে আসতে বলেছে? কুষাণ বলল, আমি তোমার বাড়িতে কেন আসবো? এটা আমার শ্বশুর বাড়ি, আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি। কুষাণের কথা শুনতে ইচ্ছে করছিল না। তোরা রাগ করে বলল, যা বেরিয়ে যা আমার রুম থেকে। শুধু রুম না, তুই আমাদের বাড়ি থেকেও এখনই চলে যাবি, আর আসবি না কোনো দিনও এ বাড়িতে। আমি আর জীবনে তোর মুখ দেখতে চাই না। তোরার এমন পাগলামি দেখে চামেলে বেগম আর গোলাপ সাহেব চিৎকার করে উঠলেন, এই মেয়ে কি করছিস? পাগল হয়ে গেলে নাকি? তোরা চিৎকার করে বলল, হ্যাঁ আমি পাগলই হয়েছি। তোমরা এই অপদার্থটাকে কেন এই বাড়িতে ঢুকতে দিলে? ওকে চলে যেতে বলো প্লিজ, তা না হলে ওকে আমি খুন করব। গোলাপ সাহেব তোরার এমন ব্যবহার দেখে সবার সামনে তোরার গালে কষে কয়েকটা চড় মারলেন। বললেন, কোনোদিনও কিছু বলি না দেখে একদম মাথায় উঠে গেছিস? নিজের স্বামীর সাথে কেউ এমন ব্যবহার করে? তোরা কাঁদতে কাঁদতে বলল, ও আমার স্বামী নয়, ওকে আমি স্বামী হিসেবে মানি না, ও একটা অপদার্থ, কুপুরুষ। এই বলে তোরা কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল। চামেলি বেগম আর গোজাক সাহেব এবার কুষাণের হাত ধরে বললেন, বাবা কিছু মনে করো না তুমি, আমার মেয়েটার একটু রাগ আর জিদ বেশি, ও একটু রেগে যায়, এটা ওর ছোটবেলার অভ্যাস। কুষাণ শ্বশুর শাশুড়ির কথা শুনে চুপ করে রইল। তোরার বাবা হঠাৎ বললেন, কি হয়েছে বাবা? ও এই বাড়িতে আসার পর থেকে কাঁদছে, কিছু বলছেও না, শুধু কাঁদছে, আর তোমাকেও কেন জানি সহ্য করতে পারছে না। কুষাণ বলল, একটু ঝামেলা হয়েছিল আম্মু আর আপুদের সাথে, আমি ওর পক্ষে কথা বলিনি বলে ও আমার উপর রাগ করেছে, তাই একা একা চলে এসেছে আর বলেছে সে আর ফিরবে না ওই বাড়িতে, আমাকে ডিভোর্স দেবে। চামেলি আর হেনা বেগম কুষাণের কথা শুনে
মাথায় হাত দিয়ে বললেন, ছি ছি, কি সব অলক্ষণে কথা, বিয়ের সপ্তাহ না পেরোতেই ডিভোর্সের কথা। চামেলি বেগম কুষাণের কথা শুনে সোজা তোড়ার রুমে গেলেন, বললেন, মাত্র একদিন হলো বিয়ে হয়েছে আর তাতেই শ্বশুর বাড়ির লোকের সাথে ঝগড়া করে এসেছিস? তুই কি বড় হবি না কখনো? এখন তোর বিয়ে হয়েছে, বাস্তবতা বুঝতে হবে তো এখন। তোরা বলল আমি যে শ্বশুর বাড়ি থেকে ঝগড়া করে এসেছি, সেটা তোমাদের কে বলল? ওই হাদারাম বলেছে, তাই না? চামেলি বেগম তোরার মুখে হাত দিয়ে বললেন, তুই জামাইকে কি বলছিস এসব? কিসের হাদারাম? জামাই বাজাজি সহজ সরল মানুষ, কথা কম বলে, তাই বলে তুই তাকে হাদারাম বলবি? তোরা বলল, আম্মু এবার জামাইয়ের গুণ গাওয়া থামাও। তুমি শুনতে চাও ওই বাড়ির ইতিহাস? শুনলে নিজেকে ঠিক রাখতে পারবে? কেন, কি হয়েছে? তোরা বলল, সবাইকে ডাকো। আমি বারবার এক কথা সবাইকে বলতে পারবো না। আব্বু, দাদি, চাচা, চাচি, সবাইকে ডাকো। আজ আমি তোমাদের ওই বাড়ির সবার কথা বলবো। তোমরা কোন পরিবারে আমাকে বিয়ে দিয়েছো তা শুনলে নিজেরা ঠিক রাখতে পারবে না। চামেলি বললেন, আগে আমাকে বলো কি হয়েছে। ঠিক তখনই কুষাণ আবার রুমে এলো। সে চামেলি বেগমকে বলল, আম্মু আপনি একটু বাইরে যাবেন প্লিজ, আমি তোরার সাথে একটু কথা বলতে চাই। তোরা কুষাণদের ফ্যামিলি সম্পর্কে বলতে গিয়েও আর পারল না, কারণ কুষাণ বারবার তোরাকে অনুরোধ করছিল সে যেন কাউকে কিছু না বলে, তাকে যেন তোরা আর একবার সুযোগ দেয়। পরবর্তীতে তার পরিবারের কেউ কিছু বললে কুষাণ নিজেই তোরার হয়ে প্রতিবাদ করবে, এমন কথা দিল। তোরা এখন বুঝতে পারছে না সে কি করবে। সে কি কুষাণকে আর একবার সুযোগ দেবে? তবে তোরা তার পরিবারের কাউকে কিছু না বললেও কুষাণের সাথে কিছুতেই গেল না। কুষাণ হাজার চেষ্টা করেও তোরাকে আজ নিয়ে যেতে পারলো না, তাই বাধ্য হয়েই কুষাণও আজ তোরাদের বাড়িতেই থেকে গেল। দৃশ্যান্তর। জারিফ চৌধুরী এবার কামিনের থেকে একটু দূরে সরে গিয়ে তাড়াতাড়ি কুষাণকে কল দিলেন। কুষাণ কল রিসিভ করতেই জারিফ চৌধুরী বললেন, বাবা তুমি কোথায় আছো এখন? কুষাণ বলল, এই তো আব্বু, গাড়িতেই আছি, এখনো পৌঁছাইনি। জারিফ চৌধুরী বললেন, তা পৌঁছাবা কিভাবে? তুমি তো পিকনিকে যাওনি। কুষাণ অবাক হয়ে বলল, কে বলল তোমাকে? জারিফ চৌধুরী এবার কুষাণকে ধমক দিয়ে বললেন, আমাকেও মিথ্যে কথা বলেছিস কুষাণ? তুই তো তোরাদের বাড়িতে আছিস এখন। কুষাণ বলল, তুমি তাহলে জেনে গেছো আব্বু? হ্যাঁ জেনে গেছি, তোরার আম্মু কল করে বলেছে তিনি আমাদের দাওয়াত দিয়েছেন, আমরা যেন সবাই মিলে গিয়ে তোদের নিয়ে আসি। কুষাণ বলল, আম্মু কি তাহলে জেনে গেছে? না জানে না, তোর আম্মুকে আমি বলিনি। তা এত বড় সাহস কই পেলি কুষাণ? কাউকে কিছু না বলে একা একা চলে গেছিস, আমাকে তো একবার বলতেও পারতিস। কুষাণ বলল, তোমাকে বলা মানেই আম্মু জেনে যাওয়া, তাই বলিনি। তখন দেখলে না কিভাবে আম্মু আর আপুরা সাফ জানিয়ে দিল তারা আর তোরাকে এ বাড়িতে ঢুকতে দেবে না, আমাকে আবার বিয়ে করাবে। তাই আর দেরি না করে নিজেই নিতে এসেছি তোরাকে। জারিফ চৌধুরী বললেন, ভালো করেছিস বাবা, ওকে একটু ভালো করে বুঝিয়ে কালকের মধ্যেই নিয়ে আসিস। কুষাণ বলল, হ্যাঁ আব্বু চেষ্টা করছি, কিন্তু ওকে তো কিছুতেই রাজি করাতে পারছি না। তবে ও তার আব্বু আম্মুকে এখনো কিছুই বলেনি। জারিফ চৌধুরী বললেন, তোরাকে আবার এই বাড়িতে দেখে কামিনী আর একটা তুল কালাম শুরু করবে, সামলাতে পারবি তো? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না আব্বু, আমি সামলাতে পারবো, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেব। তাছাড়া আম্মু আমাকে কতখানি ভালোবাসে তা তো তুমি জানোই। তোরার হয়ে কথা বললে হয়তো আম্মু একটু মন খারাপ করবে, আমার উপর রাগ করবে, এর বেশি আর কি করবে। জারিফ চৌধুরী এবার বললেন, তোর আম্মু তো এদিকে জুথিকে আনিয়েছে বাসায়, আমাকে আবার বলছে রুবাইয়াকেও ডাক দিতে। তোর আম্মু যে কেন এমন করছে সত্যি আমার মাথায় ঢুকছে না। আম্মু জুথিকেই আনুক আর রুবাইয়াকেই আনুক, আমার তাতে কি? আমি তোরাকে না ছাড়ি, আমি যে করে হোক তোরাকে ম্যানেজ করব। এই বলে কুষাণ কল কেটে দিল। দৃশ্যান্তর। তোরা বিছানায় শুয়ে আছে আর কুষাণ তোরার রুমে পাইচারি করছে। সে কিছুতেই তোরার সাথে কথা বলার সাহস পাচ্ছে না। এমনিতেই তোরা চটে আছে, এখন কিছু বললেই তার রাগ আরো বেড়ে যাবে। তাই তোরার সাথে যত কম কথা বলা যায়
ততই ভালো। কুষাণ হঠাৎ একা একাই বলতে লাগলো, কেন যে সেদিন ভুল করে আমার বিকাশ অ্যাকাউন্টে তোমার টাকা এসেছিল, আর কেনই বা সেই টাকা ফেরত দেওয়ার জন্য তুমি আমাকে কল করলে, আর কেনই বা আমরা সেই থেকে রোজ রোজ কথা বলা শুরু করলাম, আর কি দরকার ছিল দেখা করার? দেখা না করলেই ভালো হতো, তাহলে তো আমরা প্রেমে পড়তাম না। ওই দিন দেখেই তো একেবারে ফেঁসে গিয়েছিলাম। কে জানতো এই রূপের আড়ালে ভয়ঙ্কর একটা চেহারা লুকিয়ে আছে? কে জানতো এই শান্তশিষ্ট ভদ্র মেয়েটি কথায় কথায় শুধু রাগ করবে আর উঠতে বসতে আমাকে মারবে? তোরা হঠাৎ বিছানা থেকে নেমে এসে কুষাণের শার্টের কলার ধরে বলল, কি বললি? আরেকবার বল। কুষাণ বলল, কই কি বললাম? আমি তো শুধু সেই প্রথম দিনের কথা মনে করছিলাম, যেদিন তুমি আমার সাথে দেখা করতে এলে, কি সুন্দর সেজে এসেছিলে। এখনো সেই নিষ্পাপ চেহারাটা চোখের সামনে ভাসে। কি মায়াবী কণ্ঠ! তোমার মনে আছে সেদিন তুমি আমাকে ভাইয়া বলে ডেকেছিলে? বলেছিলে, ভাইয়া আপনাকে আমি কি বলে ডাকবো? তুমি বলবো না আপনি বলবো? আমার সেদিন ভীষণ হাসি পেয়েছিল। তোরা কুষাণের কথা শুনে হঠাৎ তার মোবাইলটা মেঝেতে ছুঁড়ে ফেলে বলল, এই যন্ত্রটাই আমার যন্ত্রণার মূল কারণ। এই শালা না থাকলে আজ আমার কপালে এত দুঃখ হতো না। এই শালার জন্যেই আজ আমার এমন একটা গাধার সাথে পরিচয় হয়েছে, যে গাধার কোনো বুদ্ধি নেই, যে অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, আস্ত একটা মাকাল ফল, যার শুধু বাইরের চেহারা খান, ভেতরে কিছুই নেই, একদম শূন্য। এই বলে তোরা আবার কুষাণের শার্টের কলার ধরে বলল, তুই সেদিন বোধহয় আমাকে বশ করেছিলি, তা না হলে আমি কোন দুঃখে তোকে দেখে পাগল হয়েছিলাম। আমি এতটা বোকা কেন ছিলাম? এখন তোকে দেখলে আমার পুরো শরীর রাগে গরম হয়ে যায়। কুষাণ তোরার কোমরে ধরে ওকে নিজের দিকে টেনে বলল, আমাকে এখন একটুও ভালো লাগে না, দেখলেই রাগ উঠে যায়, খুন করতে ইচ্ছে করে। তাহলে করে ফেলো খুন। জীবনে তো ভালো কিছু করতে পারলাম না, অন্তত সংবাদ শিরোনামের হেডলাইন হয়ে যায়, বউয়ের হাতে স্বামী খুন। তোরা কোনো উত্তর না দিয়ে কুষাণের কোমর থেকে ওর হাত সরিয়ে দিতে লাগলো। কুষাণ আবার তোরাকে কাছে টেনে বলল, তোরা, পারিবারিক কলহ থাকবেই, একটা পরিবারের সবাই এক হয় না। আমি তো ঠিক আছি, তাই না? আমি কি কখনো তোমাকে অপমান করেছি? সবকিছু ভুলে যাও প্লিজ, হাত জোর করে অনুরোধ করছি। তোরা বলল, কি ভুলবো কুষাণ? তুমি তো একটা দুটো ভুল করনি, একের পর এক ভুল করে যাচ্ছ, আর আমি আর কোনো ভুল করতে চাই না। আমার থেকে দূরে থাকতে পারবে তুমি? আমাকে না তুমি ভালোবাসো? তুমি তো প্রতিজ্ঞা করেছিলে মৃত্যুর আগ পর্যন্ত তোমার নাকি শুধু আমাকেই চাই। তোরা কুষাণের কথা শুনে হেসে হেসে বলল, সেই জন্যেই তো বললাম কত বোকা ছিলাম আমি, আর কত সহজে তোমাকে বিশ্বাস করে আপন করে নিয়েছি। আমি যে কুষাণকে চিনি আর এখন যে কুষাণকে দেখছি, দুইজন সম্পূর্ণ আলাদা। আমি যে কুষাণকে ভালোবাসতাম, সে আমার থেকেও দ্বিগুণ ভালোবাসতো আমাকে, কিন্তু তুমি তো সেই কুষাণ নও। তোমার চোখের সামনে তোমার পরিবারের লোকেরা আমাকে যা নয় তাই বলছে, আর তুমি চুপচাপ শুনছো, কোনো প্রতিবাদই করছো না। আমি কার জন্য ওই বাড়িতে যাব? কুষাণ বলল, আমাদের মাত্র বিয়ে হয়েছে, তোরা এখনই যদি প্রতিবাদ করি সবাই আমাকে সন্দেহ করবে। কেউ তো জানে না আমরা প্রেমিক প্রেমিকা। দুই একদিন যেতে দাও, তারপরেও যদি আমি কিছু না বলি তখন রাগ করো, তোমার যা মন চায় করো। তোরা বলল, তোমাদের পরিবারের কেউই তো সুস্থ নয়, তোরা মনে হচ্ছে সবাই মানসিক রোগী। এই পরিবারে থাকলে নিশ্চিত আমিও একদিন পাগল হয়ে যাব। তুমি প্লিজ ভুলে যাও আমাকে, আমি আর কখনোই তোমাদের বাড়িতে যাব না। কুষাণ বলল, তাহলে কি আমি একা একাই চলে যাব? হ্যাঁ। তুমি সত্যি সত্যি আমাকে ডিভোর্স দিতে চাও? হ্যাঁ। তারপর কি করবে সেটা সময় হলেই দেখা যাবে। কুষাণ এবার তোরাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কিন্তু আমি তো তোমাকে ছাড়বো না। একবার যখন বিয়ে হয়েছেই তখন আর কারোর শক্তি নেই আমাকে তোমার থেকে আলাদা করার। এই বলে কুষাণ জোর করেই তোরাকে কোলে তুলল। তোরা চিৎকার করে বলল, কুষাণ ছাড়ো আমাকে, বাইরে সবাই আছে। না, ছাড়বো না, সবাই সামনেই তোমাকে নিয়ে যাব বাড়িতে। তোরা বলল, প্লিজ কুষাণ ছেড়ে দাও আমাকে, আব্বু আম্মু দাদিরা দেখলে কি হবে? তাছাড়া পাড়াপড়শিরা নানা কথা বলবে। কেউ কিছু বলবে না। তাছাড়া আমার বউকে আমি কোলে করে নিয়ে যাব না ভ্যানে করে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। এই বলে কুষাণ দরজা খুলে বের হলো। তোরা চিৎকার করে বলল, আচ্ছা যাব আমি, এখন ছেড়ে দাও, আগে কথা দাও
তারপর বিশ্বাস করব। তোরা বলল, দিলাম কথা, নামাও এখন। এরই মধ্যে দাদি এসে গেলেন কুষাণের সামনে। কুষাণ দাদিকে দেখা মাত্র তাড়াতাড়ি তোরাকে নামিয়ে দিল। দাদি হঠাৎ কুষাণ আর তোরার হাত ধরে নিজের রুমে নিয়ে গিয়ে বিছানায় বসালেন। বললেন, এবার সত্যি করে বলতো তোদের মধ্যে কি হয়েছে। আমি বুঝতে পারছি তোদের সম্পর্ক ঠিক নেই, আর এটাও বুঝতে পারছি তোরা রাগ করে চলে এসেছিস সেখানে। আমি তো তোদের দুইজনেরই দাদি, তোরা আমার কাছে সব কথাই শেয়ার করতে পারিস। তোদের সমস্যা কোথায় আর হয়েছেটা কি? দাদির প্রশ্ন শুনে কুষাণ আর তোরা একে অপরের দিকে তাকালো, কিন্তু কেউ কিছু বলল না। দাদি বললেন, ওভাবে কি দেখছিস? আমার দিকে তাকিয়ে কথা বল। কিছু না বললে আমি বুঝবো কি করে? আর তোদের সমস্যার সমাধানই বা করবো কি করে? তোরা এবার আর চুপ থাকলো না। সে বলল, দাদি, কুষাণের আম্মু আর বোনেদের ব্যবহার খুবই বাজে, তারা আমার সাথে বাজে ব্যবহার করে। দাদি তোরার কথা শুনে বললেন, একদিনই সেটা বুঝে গেলি তুই? আরো কিছুদিন গেলে তবেই না বুঝতে পারতিস? তোরা বলল, দাদি তুমি বুঝতে পারছো না ব্যাপারটা, এরা আমাদের মতো স্বাভাবিক মানুষ না, এরা খুবই নিকৃষ্ট। যারা নতুন বউকে প্রথম দিনই যা নয় তাই বলে, নানাভাবে অপমান করে, তারা কি করে সুস্থ মানুষ হতে পারে? এই বলে তোরা সমস্ত ঘটনা খুলে বলল দাদিকে। কুষাণ লজ্জায় মাথা নিচু করে রইল। সে এখন মুখ দেখাবে কি করে সবার সামনে? দাদি তোরার কথা শুনে একদম আকাশ থেকে মাটিতে পড়লেন। তোরা এসব কি বলছে? এই জঘন্য পরিবারে তোরার বিয়ে দিয়েছে? দাদি তো ভেবেছিলেন এমনিতেই দুইজনের মনোমালিন্য হয়েছে, কিন্তু এটা তো খুবই সিরিয়াস ব্যাপার। দাদি তখন কুষাণের মাথা তুলে বললেন, কি রে, তুই কিছু বলিস না তোর মা আর বোনদের? তারা কেন এরকম করছে তোরার সাথে? কুষাণ কিছু বলার আগেই তোরা বলল, তুমি এই প্রশ্ন একে করছো? এই তো একদম হাদারাম দাদি, যাকে বলে নাম্বার 1 বলদ। ওর মাও এখনো ওকে ফিডার খাওয়ায়। মায়ের আঁচলের তলায় যে ছেলে ঘুরে বেড়ায় সে কিসের প্রতিবাদ করবে? ও যদি ঠিক থাকতো তাহলে আমি কখনোই এভাবে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিতাম না দাদি। যে মানুষটার জন্য আমি আমার পরিবার ছেড়ে অন্য একটা বাড়িতে গিয়ে থাকবো, সেই মানুষটাই যদি ঠিক না থাকে তাহলে আমি কি করতাম তুমি বলো? কুষাণ চুপচাপ থাকলে দাদি বললেন, কিরে কথা বলিস না কেন? তোরা যা বলছে তা কি ঠিক? কুষাণ বলল, দাদি মাত্র বিয়ে হয়েছে আমাদের, একদিনে আমি কি প্রতিবাদ করব? তাছাড়া আমার আম্মু আর বোনেদের মুখে কখনোই কোনো কথা বলিনি, তাই আমার একটু সময়ের প্রয়োজন। যে ছেলে তার মা আর বোনের চোখে তাকিয়ে কথা বলতে পারে না, সে একদিনে কি প্রতিবাদ করবে? দাদি বললেন, তাই বলে তুই কিছুই বলবি না? আমার তো এখন নিজেরই মাথা গরম হয়ে যাচ্ছে, ইচ্ছে করছে তোকে এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই। চামেলি আর গোলাপ শুনলে তো তোরাকে আর কখনোই ও বাড়িতে যেতে দেবে না, আর তোকে তো একদম জ্যান্ত পুঁতে ফেলবে। কুষাণ তখন দাদির পায়ে পড়ে বলল, দাদি প্লিজ ওদের কিছু বলো না, প্লিজ দাদি। দাদি বললেন, পা ছেড়ে দে কুষাণ, কান্নাকাটি করে কোনো লাভ নেই। যদি ভালো চাস তাহলে চলে যাই এ বাড়ি থেকে। এত কিছু শোনার পর কোনো পরিবারই তাদের মেয়েকে আর পাঠাতে চাইবে না। আমাদের মেয়ে কি বেশি হয়েছে? ওকে যদি তোরা খুন করিস বা আমাদের মেয়ে রাগ করে যদি খারাপ কিছু করে, তাহলে আমরা মেয়ে পাবো কোথায়? তুই চলে যা ভাই। গোলাপের কানে যদি এই কথা যায় তাহলে গোলাপ কিন্তু তোকে আর বাঁচতে দেবে না। কুষাণ আবার দাদির পায়ে পড়ে বলল, প্লিজ দাদি, এবারের মতো ক্ষমা করে দাও আমাকে, আর কখনোই কেউ তোরাকে অপমান করতে পারবে না। আমি এবার নিজে প্রতিবাদ করব। আমি ওকে ভালোবাসি দাদি, আর আমাদের কিন্তু 1 বছরের রিলেশন, প্লিজ দাদি। হঠাৎ গোলাপ সাহেব আর তোরার কাজিন সায়ক এলো দাদির রুমে, সাথে সায়কের বন্ধুরাও আছে। সায়ক রুমে ঢুকেই হঠাৎ কুষাণকে হেঁচকা টান দিয়ে কয়েকটা চড় মারলো, আর তার বন্ধুদের বলল, শালাকে আগে ভালো করে বেঁধে রাখ, তারপর যার যেমন মন চাই তেমন করেই মারবি। আমাদের বাড়ির মেয়ের সাথে ফাজলামো? গোলাপ সাহেব বললেন, বাবা সায়ক, আগে মারধর করো না, আগে ওর পরিবারের লোকদের খবর দাও, দেখি কত বড় সেনা তারা। আজ সবাইকে একসাথে বেঁধে রেখে পিটাবো, তারপর পুলিশে দেব। কুষাণ বলল, আব্বু আমি কি করেছি? কেন এরকম করছেন? চুপ থাক, কে তোর আব্বু? তোরা ভেবেছিস আমরা মেয়েকে বিয়ে দেওয়ার কোনো খবর নেইনি? মাত্র 1 দিন হলো বিয়ে হয়েছে, আর তোরা আমার মেয়ের ওপর নির্যাতন শুরু করে দিয়েছিস, বাড়িতে পুলিশ পর্যন্ত নিয়ে গিয়েছিস। তোর মা নিজের হাত কেটে আমার নামে নালিশ করেছে। কত বড় ছোট লোকের বাচ্চা তোরা, আমার ভাবতেই গা শিউরে উঠছে। এই বলে গোলাপ সাহেবও কুষাণকে কয়েকটা চড় মারলেন আর বললেন,
যে পুলিশকে তোরা নিয়ে গিয়েছিস সে আমার বন্ধু, আমার মেয়েকে সে ভালো করেই চেনে। সে চাইলে সাথে সাথে অ্যাকশন নিতে পারতো, কিন্তু সে সেটা করেনি, বরং আমাকে জানিয়েছে। এখন আমি যা সিদ্ধান্ত দেব ও সেটাই করবে। তুই যখন নিজেই এসেছিস আমাদের বাড়িতে, এখন তোর পুরো পরিবারও নিশ্চয়ই আসবে, সবাইকে একসাথে হাজতে ঢুকাবো। আমার মেয়ের সাথে ফাজলামো মারো তোমরা। কুষাণ আর একটা কথা বলল না, কারণ তোরার পরিবারের লোকজন তো ভুল বলছে না। সে চুপচাপ সবার মার সহ্য করলো। সায়ক আর তার বন্ধুরা কুষাণের হাত পা বেঁধে রাখলো, আর সায়ক কুষাণকে মারতে লাগলো। কুষাণের এই অবস্থা দেখে তোরার বুকটা হু হু করে উঠলো। কুষাণ যত অপরাধী করুক, সে তো তার ভালোবাসার মানুষ, আর এখন কুষাণ তার স্বামী। সে রাগ করে অনেক কথা বললেও আজ কুষাণের এমন অবস্থা দেখে তোরা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া ওকে আর মেরো না, প্লিজ ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই, ও খুবই সহজ সরল মানুষ। গোলাপ সাহেব বললেন, না, কোনো ছাড়াছাড়ি নেই, আগে ওর বাবা মাকে ফোন দে সায়ক, দেখি কত বড় সেনা তারা। আজ সবাইকে একসাথে বেঁধে রেখে পিটাবো, তারপর পুলিশে দেব। সায়ক গোলাপ সাহেবের কথা শুনে কুশালকে বলল, তোর ফোন কই, ফোন বের কর। এই বলে সায়ক নিজেই কুষাণের শার্টের পকেট থেকে ফোন বের করলো আর জারিফ চৌধুরীকে কল দিল। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।